নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, অনির্বাণের কাজ বন্ধ, চায়ের দোকান দেবে, পরমব্রত কি চপের দোকান? ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে অনির্বাণ ভট্টাচার্যের কাজ নেই, মানে তাকে কাজে ডাকা হচ্ছে না। শেষ জুন মাসে তিনি দেবের রঘু ডাকাত ছবিতে কাজ করেছিলেন, সেখানেও প্রশ্ন উঠেছিল, কিন্তু ওটা তো দেব, তার ছবি দেব সামলে নিয়েছেন। কিন্তু অনির্বাণের মতো অভিনেতার আগামী কোনো কাজের বুকিং নেই, যা অস্বাভাবিক। টলিপাড়ায় কান না পেতেও শোনা যায় যে এক অঘোষিত ফতোয়ায় পরিচালক প্রযোজকরা আপাতত টালিগঞ্জের বাংলার নাটক সিনেমার অন্যতম অভিনেতাকে কাজে নেবার কথা মাথায় আনছেন না। দু একজনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন তাদের জানলার পাশে কে বা কারা এসে বলে গেছে, মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি। অতএব তারা আপাতত এই উটকো ঝামেলা বাদ দিয়েই তাদের সৃষ্টিশীল কাজে মন দিয়েছেন এবং অফিসিয়ালি বলছেন সেরকম চরিত্র এলে নিশ্চয়ই ভাববো, নিশ্চয়ই ডাকবো। হঠাৎ করে অনির্বাণ এখন চরিত্রের বাইরে গোল্লাছুট খেলছেন, ওনার গানের ভিডিওর মতো ফাঁকা খণ্ডহরে দাঁড়িয়ে বকুলতলার মেলার ভিড়ের গান গাইছেন অনির্বাণ। ওদিকে পরমব্রত কি করছেন? সদ্য গর্বিত পিতা, ইতিমধ্যেই বেশ কিছু হিন্দি ছবি করেছেন, সেইখানেই তো ফতোয়া কাজ করবে না। অতএব সম্ভবত আমাদের বন্ধু দাদা সতীনাথ পুত্র পরম এখন তাকিয়ে আছেন মুম্বাইয়ের দিকে। ওদিকে বছরে ২-৩খানা ছবি বানাতেন সুদেষ্ণা রায়। শুনেছিলাম তিনি নাকি মমতা ঘনিষ্ঠ, শিশু কমিশনের কি যেন কি একটা। তো তিনি শুটিংয়ে গিয়ে দেখলেন বিলকুল সান্নাটা, কোনো টেকনিশিয়ানই আসেননি। তাদেরও জানলার পাশে কে যেন কি বলে গেছে। আমাদের কবি ইন্দ্রনীল ভারী সুন্দর ছবি বানিয়েছিলেন ফড়িং, আমরা তো সোহিনীকে সেই ছবিতেই চিনেছিলাম। তো তিনি মর্জি মেজাজ মতো ছবি করেন, বছর বছর বিয়নো ওনার ধাতে নেই, তো তিনিও নাকি ওই ফতোয়ার আওতায় আছেন। রমাপ্রসাদ বণিকের ছাত্রী বিপ্লবী মানসী সিনহা অবশ্য ফতোয়া জারির সঙ্গে সঙ্গেই শিবির বদলে জানিয়ে দিয়েছেন উনি সিনেমার জন্যই বলি প্রদত্ত, কাজেই ওনার এসব ক্যাঁচালে মন নেই। তবে সে লিস্টে তিনি একলা নন, অনেকেই আছেন, সে কথা পরে আসছে। ক্যাচালের গোড়া ধরে একটু টানা যাক। প্রায়শই সিনেমা ইন্ডাস্ট্রির মাথারা, মানে মহান এবং বড় বড় পরিচালকেরা, নায়ক নায়িকারা সাংবাদিক সম্মেলনে বলে থাকেন সিনেমা কেবল পরিচালকের নয়, একদল অভিনেতাদের নয়, সিনেমা এক টিম ওয়ার্ক। একজন ট্রলি পুলার, টি বয়, অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর বা প্রোডাকশন বয়ের নাকি সাংঘাতিক অবদান আছে। সেসব বলার সময় তাদের আবেগ নাইগ্রার মতো ঝরে পড়ে। কিন্তু চ্যালেঞ্জ নিয়ে বলছি, গত 5 বছরে এই বক্তিমে মারা লোকজনদের কজন শুটিং ব্রেকে ওই টলি পুলার, টি বয়, অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর বা প্রোডাকশন বয়ের সঙ্গে বসে দুপুরের খাবার খেয়েছেন তা গুনতে 1 আঙুলের কড় যথেষ্ট। কলকাতার বিখ্যাত চাইনিজ, মোগলাই, থাই, ইতালিয়ান বা কন্টিনেন্টাল খাবারের দোকান থেকে তাদের খাবার আসে, যদিও এটা সত্যি যে ওই মানুষগুলোর সহযোগিতা ছাড়া সিনেমা হয়ে ওঠা সম্ভব নয়। সিনেমা একক মেধার ফসল নয়, কিন্তু সেই খেটে খাওয়া লোকগুলোর, যাদের সিনে টেকনিশিয়ান বলা হয়, তাদের স্বার্থ দেখার জন্য তাদেরকে তো ঐক্যবদ্ধ হতেই হয়। আবার তাদের বিভিন্ন ভাগ, বিভিন্ন কাজের জন্য খুব সাধারণভাবে ভাগ করলে প্রায় গোটা 12-13 ডিপার্টমেন্ট আছে, তাদের অ্যাসিস্ট্যান্টরা আছেন। কাজেই তারা তাদের বিভাগ মেনে, মানে লাইট বা মেকআপ বা আর্ট ডিরেকশন বা সহকারী পরিচালক ইত্যাদি ইত্যাদি নানান ছোট ছোট অ্যাসোসিয়েশন করেছে। আর তারপর সেই সবকটা ছোট সংগঠন একটা ছাতার তলায় এসেছেন। আপনি গিল্ড বলুন, অ্যাসোসিয়েশন বলুন, ফেডারেশন বলুন, ইউনিয়ন বলুন, যা বলুন, মোদ্দা কথায় এক ছাতার তলায় সিনেমা শিল্পের মজুরদের জমায়েত। ফলে কি হয়েছে? নিশ্চিতভাবেই তাদের বহু অভিযোগের সমাধান হয়েছে। টাকা পয়সার বাকি থাকা থেকে কাজের রেট, কাজের সময়, ওভারটাইম রেট, সব কিছু নিয়ে এখন আলোচনা হয়। দিনের শেষে একে 50, তাকে 100 দিয়ে ছবি করানোর দিন চলে গেছে। এখন প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা রেট, যা প্রযোজক দিতে বাধ্য। এরপরে স্বাভাবিকভাবেই এসেছে সোশ্যাল সিকিউরিটির ব্যাপার। এখন তো ছেলে মেয়েদের পড়াশোনার জন্য লোন থেকে ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স পর্যন্ত পাচ্ছেন তারা। আমি বাংলার কথা বলছি, আমার জ্ঞান সেই পর্যন্তই সীমিত। এবার সিনেমার পাশাপাশি টেলিভিশনের বাণিজ্য বেড়েছে, সেখানেও হয়েছে এই একই সংগঠন, কিন্তু তা
মুখে অরাজনৈতিক হলেও আদতে 100% রাজনৈতিক। জামানা বদলালে ঠিক যেমন রাসবিহারীতে অটো চালকেরা ঝান্ডা বদলে নেন, তেমনি টালিগঞ্জে টেকনিশিয়ানরা শিবির বদলে নেন। বাম জামানার মাথারা সরে গেছেন, কিন্তু টেকনিশিয়ানরা এখন ঘোর তৃণমূল। এই জামানা বদলালে অন্যরা মানে তারা জয় শ্রীরাম হবেনি। পাপি পেট কা সওয়াল। সবাই তো আর তপন থিয়েটারের সামনে চা চপ টোস্টের দোকান দিতে পারবেন না। অবশ্য যিনি দিয়েছিলেন সেই পরিচালক দোকানদারও তার ভুল, কোট অ্যান্ড কোট ভুল বুঝতে পেরে শিবির বদল করে ভিডিও ছেড়ে দিয়েছেন বাজারে। হাতে গরম রেজাল্ট, তিনি আবার ফ্লোরে। এখন দুটো রোজগার, তপন থিয়েটারের সামনে আহারে আহারে পরিচালকের চা চপের দোকান, আবার তিনি ফ্লোর যত্ন নিয়ে কাজ করছেন ফ্লোরে। ভুল বুঝতে পারা তো দুধারের তলোয়ার, এক ধারে কাটা যায়, অন্য ধারে সেই মাছের মুড়োটা গরুর দুধটা জুটে যায়। তা হয়েছিল কি? যা হয়েছিল তাকে সোজা বাংলাতে বলা যায় খুব সামান্য বিরোধ। ছোট্ট বাজেটের ছবি অত লোকজন নিতে পারবে না। কিরকম? একটা ছবি করতে গেলে এই যে গিল্ড বা ফেডারেশন, যাই আপনি বলুন, এই গিল্ডের ছাতার ওপরে একটা ছাতার মতো একটা সংগঠন ফেডারেশন, তারা একটা বলে দেন যে এই 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 লোকজন নিতে হবে, কিন্তু এই ডিপার্টমেন্টে এতজন লোক নিতে হবে। তো আপনার যদি সমস্ত চরিত্র টাক থাকে তাহলেও আপনাকে হেয়ার ড্রেসার নিতে হবে। সমস্ত চরিত্রের মাথা কামানো থাকে তাহলেও হেয়ার ড্রেসার নিতে হবে, কিন্তু হেয়ার ড্রেসার নিতে হবে, আর্ট ডিরেক্টর নিতে হবে, অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর এত, প্রোডাকশন ম্যানেজার এত, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন এত, এরকম বলে দেন। এবার আমাকে একবার একটা ছবির জন্য কিছু ট্রেনের যাওয়া আসার শর্ট তুলতে বিভিন্ন জায়গাতে যেতে হয়েছিল, সেই জামশেদপুর থেকে শুরু করে। তা প্রোডাকশন ম্যানেজার জানিয়েছিলেন এই শুটিংয়ের জন্য নাকি অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট মেকআপ ম্যান ইত্যাদি নিতে হবে, সম্ভবত দ্রুতগামী ট্রেনের জানলায় বসে থাকা লোকটির চোখ মুখে পাউডার ঘষে দেওয়ার জন্য তলা থেকেই। তো আমরা নিয়েছিলাম, কেবল বলেছিলাম বাচ্চারা তোমাদের দয়া করে যেতে হবে না, ঘরে বসেই টাকা পেয়ে যাবে। তারা বেদম খুশি হয়েছিলেন। কেন? কারণ এটাই গিল্ডের নিয়ম। কিন্তু সে ছবি ছিল বিগ বাজেটের, কাজেই আমাকে চিন্তা করতে হয়নি। কিন্তু ছোট ছবির বাজেটে টান লাগবে, এখান থেকেই বিবাদের সূত্রপাত। আমরা এত লোক নিতে পারবো না, এত লোক নিতে হবে, এইখান থেকে সূত্রপাত। এরপরে সেটাকে কমানো হয়েছে, তারপরেও ঝামেলা, তারপরেও ছোটোখাটো প্যাচ ওয়ার্কের সময় কাজ না নেওয়া, লোক না নেওয়া, এই সমস্ত ব্যাপার। তো মিটমাট হওয়ার আগেই এখনকার গিল্ড কর্তা স্বরূপ বিশ্বাসের এক বাণী আমরা শুনেছিলাম, 60% ডিরেক্টর নাকি নারী নির্যাতন করেন। 60 কেন, 61 নয় কেন, 66 নয় কেন, 60টা কোথা থেকে এলো আমরা জানি না। উনি বলেছিলেন, শুনেছিলাম। পরে মানসী সিনহা, সেই বিপ্লবী পরিচালক, তিনি এর ব্যাখ্যা একটা দিয়েছিলেন যে তিনি পরে জেনেছেন যে স্বরূপবাবু এই কথা নিজের থেকে বলেননি, ওনাকে কেউ বলেছিল, উনি সেই কথাটা জাস্ট উগরে দিয়েছিলেন। তা হবে। এখন রামের যাবতীয় কাজকর্মের দায় তো ঠাকুরমশাইয়ের নয়, তুলসীদাসের। কিন্তু সেসব কথা জানার আগেই পরিচালকদের একটা বড় অংশ মানহানির মামলা ঠুকতে চলে গেছিলেন। তা মাথায় রাখুন, সেই সময় আরজি কর চলছে, কলকাতার বাসিন্দা এই পরিচালক অভিনেতারা ভেবেছিলেন দফা এক দাবি এক, মমতার পদত্যাগ এলো বলে। কাজেই তাদের বেশিরভাগটাই পাঁচিলে উঠেই বসেছিলেন। কদিন পরেই বুঝেছেন কেস খেলো, অমনি সার সত্যগুলো টপাটপ বুঝে ফেলতে শুরু করলেন। 10 ডিসেম্বর তখনও হাওয়া গরম, রাত দখলের তীব্রতা তখনও একেবারে কেটে যায়নি। সেই সময় ইউটিউব চ্যানেলে এই প্রতিবাদী ডিরেক্টরদের এক গোলটেবিল বৈঠক করলেন এক ইউটিউবার। কে নেই তাতে? প্রখ্যাত ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি, শিবপ্রসাদ থেকে অনির্বাণ, পরমব্রত, কবি মানে ইন্দ্রনীল, সুদেষ্ণা, সুব্রত সেন ইত্যাদিরা হাজির ছিলেন। সে ভিডিও ইউটিউবে আছে, আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। ফেডারেশন যে এক স্বেচ্ছাচারিতা, তা নিয়ে কারোর কোনো সেদিন দ্বিমত ছিল না, সে কথা বুঝিয়ে বললেন প্রত্যেকে। কৌশিক গাঙ্গুলি সব থেকে ভালো কথা বলতে পারেন, তিনি সবচেয়ে ভালো বুঝিয়ে বললেন। শিবপ্রসাদ ভালো করে বুঝিয়ে বললেন। এবং এরই মধ্যে 15 জন পরিচালক আদালতে রিট পিটিশন নিয়ে চলে গেছেন যে এইভাবে স্বেচ্ছাচারিতা আমরা মানব না, আমাদেরকে কাজ করতে দিতে হবে, হুজুর আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। কাজে এবারে ব্যাপারটা ক্ষমতার সঙ্গে এক মুখোমুখি লড়াইয়ে দাঁড়িয়ে গেল। এবার ক্ষমতার কাছে গিয়ে আপনি হাত জোর করে বলবেন হুজুর একটু দেখুন, আচ্ছা এটাকে একটু সামলে দিন, আচ্ছা এটাকে একটুখানি করে দিন। আমিও করেছি, ফোন করে বলেছি যে একটু দেখে দিন, দেখে দিয়েছেন। কিন্তু মুখোমুখি দাঁড়ানো এবং লড়ে যাওয়া, এটা ক্ষমতা পছন্দ করেন। কাজেই তখন থেকে এক অঘোষিত ফতোয়া জারি হয়েছে।
এদের সঙ্গে কেউ কাজ করবে না। হ্যাঁ, ক্ষমতার ভাষা এটাই, সমঝে দেবার ভাষা এটাই, এবং এটা নতুন কিছু নয়। এক চরম ইনসেনসিটিভ ইন্ডাস্ট্রি, চরম ইনসেনসিটিভ মানুষজনের রাজ্যে এরকম ফতোয়া জারি হলে তা কার্যকর হতে 1 মিনিট লাগে, সঙ্গে সঙ্গে শিবির বদল শুরু। সেদিন যে কৌশিক গাঙ্গুলি, শিবপ্রসাদ ইত্যাদিরা ফেডারেশনের স্বেচ্ছাচারিতা নিয়ে এত কথা বললেন, তারাই কদিনের মধ্যে তাদের কোট আনকোট ভুল বুঝতে পেরে গেছেন। ভালো পরিচালকেরা ভুল তাড়াতাড়ি বোঝেন। যারা মামলা করেছিলেন তাদের মধ্যে 2 জন ফেরতও গেছেন আপন কুলায়, কেবল যাননি প্রায় 1 বয়ানে। এবার এদের প্রত্যেকেই তাদের ভুল বোঝার কথা ভিডিও করে বাজারে ছেড়ে দিয়েছেন। দেখে নে ভাই, বুঝে নে ভাই, কারণ আমরা সবাই জানি। দেখুন না তাকিয়ে, কসবা ধর্ষণ, কালীগঞ্জের মৃত্যু, খড়গপুরে ভীমদাকে দেড় ধোলাই, এগুলো ক্ষমতার ভাষা। ক্ষমতা আছে কাজেই তার ভাষাও আছে। একটা সত্যি গল্প বলি। আমি তখন খাস খবরের সাংবাদিক। নবীনা সিনেমার পাশেই দপ্তর, আর সেখানে স্টুডিওতে একটা টেকনিশিয়ান একজন সেটের রেলিং, মানে সেটটা বানানো হয়েছিল ওই যেরকমভাবে কাঠ দিয়ে বানানো হয়, সেটা তো একেবারে পাকাপোক্ত রেলিং হয় না, এটা বানানো হয়েছিল। সেটা ভেঙে দোতলা থেকে পড়ে মারা যায়। আমি খবরটা করার জন্য মাত্র ঘন্টা 3-4 পরে ফ্লোরে গিয়ে হাজির হয়েছিলাম। আগে হাসপাতালে গিয়েছিলাম, তারপরে ফ্লোরে গিয়েছিলাম। ফ্লোরে গিয়ে দেখেছিলাম শুটিং চলছে। একজন বলেছিল গিল্ডের লোক স্ট্রাইক ডাকার আগে যতটা এগিয়ে রাখা যায় ততটা এগিয়ে রাখা হচ্ছে। কতটা ইনসেনসিটিভ হলে এটা করা যায়? তার থেকেও বড় কথা হলো, গিল্ড এসেই পুরো টালিগঞ্জের স্টুডিওতে বন্ধ ঘোষণা করে দিল। 4 দিন পরে মিটিং হবে, তারপরে কথা হবে। কেন বন্ধ? কিসের জন্য বন্ধ? একজন অ্যাক্সিডেন্টে মারা গেছে, বন্ধ। সেই সময় এই গিল্ডের নেতা ছিলেন পার্থ কর, সিপিএম এর নেতা। টালিগঞ্জে তিনি মুখ খুললে আজকে স্বরূপ বিশ্বাস, মানে একেবারে মানে খাপে খাপ পঞ্চুর বাপ বলেন ওই রকম একটা মিল আর কি। মানে পার্থকর সেই জমানায় যা ছিলেন, আজকে স্বরূপ বিশ্বাস একেবারে ওই রকম নিপাট ভদ্র মানুষ। সামনে বসে কথা বলবেন, নিপাট ভদ্র কথায় কথা বলবেন, কোনো বাজে কথা বলবেন না। রেগে গেলে আঙুল তুলে কথা বলবেন, কিন্তু তার মধ্যে একটা রিজনিং আছে। এবং তিনিও শ্রমিকদের কথা, টেকনিশিয়ানদের কথা বলবেন, স্বরূপও টেকনিশিয়ানদের কথাই বলেন। তো এই কাজ বন্ধ মানে কাজ বন্ধ। এই ঘটনা যেটা আমি দেখেছিলাম, সেটা আমার প্রথম সিনেমার গল্পের সূত্রপাত ছিল। আমার প্রথম সিনেমার গল্প শুরুই হয়েছিল ওটা দিয়ে। এবং পার্থকর, আমার ওই গল্পটাতে পার্থকর ওই ইউনিয়ন নেতার ভূমিকায় অভিনয়ও করেছিলেন, এবং তিনি অভিনয় করাতে আমার শুটিং করতে খুব সুবিধা হয়েছিল, এটাও ঘটনা। অত্যন্ত বিশ্বাসযোগ্য অভিনয় করেছিলেন। ডায়লগটা শুনুন আপনারা, ছবিটা ইউটিউবে পেয়ে যাবেন, ইউটিউবে দেখে নেবেন। আমার ছবির লিঙ্ক আমি দিতে পারবো না, আমার ছবির কোনো অংশও আমি এখানে দিতে পারবো না, দিলে আবার ইউটিউব স্ট্রাইক মারবে, তো দেখে নিতে পারেন। তো বিশ্বাসযোগ্য অভিনয়, কিন্তু ডায়লগটা শুনুন। দুর্ঘটনা ঘটে গেছে, টেকনিশিয়ানটি মারা গেছেন, সবাই বসে আছে, সবাই মানে খরাজ, কুণাল, শিলাজিৎ, ডিরেক্টর মিলনদা, লকেট, সোনালি, রাজেশ শর্মা, এরা প্রত্যেকে নিজের নামে নামে অভিনয় সেই করছিলেন। তো এর মধ্যে পার্থকর ঢুকছেন, সবাই বসে আছে, পার্থরা সেটে ঢুকলো। মিলন মানে ডিরেক্টর বলছেন বসুন, পার্থ বলছেন বসতে আসেনি, এটা কি চলছে বলবেন? একজন বলছে একটা অ্যাক্সিডেন্ট, একটা ছেলে মারা গেল। মিলন মানে ডিরেক্টর বলছে আমরা জানতাম না। জানতেন না মানে? টেকনিশিয়ানদের দিয়ে অভিনয় করানো মানা, সেটা জানতেন না? আর কি জানতেন না? মিলন বলছে মানে ডিরেক্টর বলছে ওকে করতে বলা হয়নি, ও নিজেই ভলেন্টিয়ার করেছিল। পার্থকর বলছে সো হোয়াট, আপনি পাঠিয়ে দিলেন? জানেন ওর বাড়িতে কেবল ওর বুড়ো বাবা মা, কে খাওয়াবে? আপনি না আপনার প্রডিউসার? রাজেশ শর্মা বলছে পার্থদা তুমি এক্সাইটেড, এটা একটা অ্যাক্সিডেন্ট, যে কারোর হতে পারতো, আমারও হতে পারতো, হয়নি। আমাদের একটা ছেলে মারা গেছে, কুণাল মিত্র। তাই যদি বলো পার্থদা, যে স্টুডিওর অবস্থা, এর জন্য কে দায়ী? পরিচালক, আর্টিস্ট? দেওয়ালে প্লাস্টার নেই, গাছ গজিয়ে গেছে, যে কোনো সময় আরো বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। পার্থ সিচুয়েশনটা ডাইলুট করার চেষ্টা করছেন, এটা ফ্যাক্ট, আমাদের একটা ছেলে মারা গেছে। কুণাল নোবডি ইজ ডিনাইং দ্যাট, আমরাও ছেলেটাকে চিনতাম, আমাদেরও কষ্ট হচ্ছে। আমি আর্টিস্ট ফোরামকে ফোন করেছি, আমরাও চেষ্টা করব যতটা পারা যায় ফ্যামিলিটাকে সাপোর্ট দেবার। পার্থ 9 তারিখ পর্যন্ত স্ট্রাইক, 9 তারিখ গিল্ডের মিটিং, তারপর ডিসিশন হবে। কুণাল এই স্ট্রাইক করে কার লাভ হবে বলো তো? পার্থ বলছে আপনার নয়, প্রডিউসারদের নয়, কিন্তু আমাদের দিকটা আপনারা তো দেখবেন না।
আমাদের দেখতে হবে, আমরা চালাই ইন্ডাস্ট্রিটা, আমরা চালাই। আমাদের জন্য আপনাদের এত নাচন কোদন, মাল খাওয়ার, পার্টি আর ফুর্তি। একটা ছেলে মারা গেলে আপনাদের কিচ্ছু এসে যায় না, এই চল স্টুডিওতে নোটিশ দিয়ে দে। পার্থ তার দলবল নিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপরে ওই শিল্পীরা স্ট্রাইক মানে ছুটিটাকে কাজে লাগাতে বেড়াতে গিয়েছিলেন, সে এক অন্য গল্প, ইনসেনসিটিভ। আর ওই পার্থকর তিনি এখন কিন্তু মানে ওই সিপিআইএম এর নেতা এবং টালিগঞ্জের এই ফেডারেশনের মাথায় বসে থাকা পার্থকর এখন কিন্তু বিজেপিতে, ওনাদের হয়ে দোকান খুলে বসেছেন। জামানা বদলালে উনি আবার নতুন ফতোয়া জারি করার টেন্ডার পেয়ে যাবেন। পরিচালক শিল্পীদের কথা যতটা কম বলা যায় ততটাই ভালো। এনারা নিজেদের ছবি রিলিজ হলে বলেন বাংলা ছবির পাশে দাঁড়ান, মেসেজে হোয়াটসঅ্যাপে অনুরোধ আসে ভালো রিভিউ লিখে দিন, খবরের কাগজে দপ্তরে পারফিউম বা ফিশ ফ্রাই পাঠান। আর এনাদের প্রযোজকদের টাকায় লালিত পালিত কাগজ টিভির এন্টারটেনমেন্ট এডিটরেরা জহুজুরি করেন। ভাবুন একবার, আপাতত বাংলা অভিনেতাদের অন্যতম কয়েকজনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিচালকদের কাজে যেতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন কিনা জানা নেই, কিন্তু কোনো টেকনিশিয়ান কেন তাদের কাজে যাচ্ছেন না সেটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার নেই। কিন্তু মজার কথা হলো বাংলা ছবির অধুনা জ্যাঠামশায়েরা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে গৌতম ঘোষ, পরিচালকেরা কেউ কোনো কথাই বলবেন না। কেন? কাজ চলে যাবে। অমন কাজ করেই বা লাভ কি, যা করার পরে নিজেরাই নিজের ঘরে আয়নার সামনে দাঁড়াতে পারেন না। এই কদিন আগে অনির্বাণ কাজ করেছে দেবের ছবিতে, তিনি সাংসদ, ক্ষমতাসীন দলের একজন, দিদিমণির প্রিয় পাত্র, তার কিসের ভয়? তিনি কেন এগিয়ে আসছেন না? এটা ঠিক যে এই গিল টেকনিশিয়ানদের জন্য অনেক কাজ করেছে, আগের চেয়ে তাদের ভবিষ্যৎ অনেক বেশি সুরক্ষিত, কিন্তু আমরা কি রঘু ডাকাত বা বিশে ডাকাতের দুনিয়াতে আছি? স্বরূপ বিশ্বাস টেকনিশিয়ানদের জন্য কাজ করেছেন, তার জন্য কি তিনি ইন্ডাস্ট্রিতে যা ইচ্ছে ফতোয়া জারি করবেন? তর্কের খাতিরে ধরে নিলাম যে এই কজন এঁড়ে পরিচালক ভুল কথা বলছেন, বাজে ঝামেলা করছেন, কিন্তু তারা তো বোম নিয়ে ঘুরছেন না, টেকনিশিয়ানদের ভাত মেরে তো দেননি, তাদের সঙ্গে বসা যায় না। এর মধ্যে খেয়াল করেছেন সৃজিত মুখার্জির নামই আসেনি না, তিনি এসবের মাহাত্ম্য আগেই বুঝেছেন বলেই আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি মধ্যখানে রই পরাণ জলাঞ্জলি দিয়া, হ্যাঁ সেই অবস্থানে আছেন। রাহাত ইন্দুরির কটা লাইন মনে পড়ে গেল, लगेगी आग तो आएंगे घर कई जद में, लगेगी आग तो आएंगे घर कई जद में, यहाँ पे सिर्फ हमारा मकान थोड़ी है। আগুন লাগলে কেবল আমার ঘর পূর্বে যারা মনে করে তারা আসল সত্যিটা বুঝেও অবুঝের মতো ভান করে। কবির মতো, ইন্দ্রনীলের মতন একজন পরিচালক যদি ছবি না করতে পারে, অনির্বাণের মতন একজন অভিনেতা যদি সিনেমাতে অভিনয় না করতে পারে, তাহলে সেটা আমাদের লজ্জা, বাঙালির লজ্জা। সুদেশ নাম, আমাদের আরো যারা বাকি আছেন, কেন এই ফতোয়া হবে সেটা ইন্ডাস্ট্রিকে বুঝতে হবে, ইন্ডাস্ট্রির জ্যাঠামশাইদের বুঝতে হবে, টেকনিশিয়ানদের বুঝতে হবে, পরিচালকদের বুঝতে হবে, স্বরূপ বিশ্বাসকেও বুঝতে হবে। এবং শেষে দুটো কথা, ক্ষমতার এই মুখ দেখতে হবেই বলেই কি নাট্যকার অভিনেতা ব্রাত্য বসু পরিবর্তনের ডাক দিয়েছিলেন? তিনি জানেন না এই খবর? তিনি কেন ইন্টারভেন করছেন না? মমতা ব্যানার্জির লেখা গান সেই বদলা নয় বদল চাই, সেটারই বা কি হবে? এক অদ্ভুত জায়গায় চলে যাচ্ছি আমরা। কেন এটা হবে? বড় বড় ব্যাপার, বড় বড় রাজনীতি, বড় বড় বিষয়, ক্ষমতা, রাজ্যের ক্ষমতা, বিধানসভা, লোকসভা, ঠিক আছে, সেগুলো নিয়ে এক ধরনের লড়াই হয়, সেদিন নিয়ে এক ধরনের রাজনীতি হয়, ঠিক আছে। একটা শিল্প, যে শিল্প ইতিমধ্যেই ঢুকছে, যে শিল্পে ইতিমধ্যেই খারাপ অবস্থা, সিনেমার সংখ্যা কমছে, লোক ভিউয়ারশিপ কমছে, লোকে থিয়েটারে যাওয়া বন্ধ করে দিচ্ছেন, তার মধ্যেও এই জিনিস চলবে কেন? আমি বলছি না যে এটা নিয়ে একটা বিপ্লব করে দেওয়া যায়, বিপ্লব হয়ে যাবে, না, হবে না। কারুর খেয়ে দেয়ে কাজ নেই, এত অনির্বাণ কাজ পাচ্ছে না বলে বিপ্লব হবে না। কিন্তু সেন্সিবল মানুষজনের কি এতটাই অভাব? কেউ কোনো কথা বলবেন না? এটা কি করে হয়? এটা ভাবতে হবে আমাদের, আমরা কোথায় যাচ্ছি। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন, একটা না একটা কিছু হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।